নমস্কার। আজকে মীন রাশিকে নিয়ে বলবো। মীন রাশির ক্ষেত্রে রাহুর যে নবাংশ পরিবর্তন হচ্ছে, পরিবর্তনের কীরকম প্রভাব পড়বে। কারণ মীন রাশি তো 7.5 চলছে, শনি তো রাশির উপর অবস্থান করছে। শনির নবাংশে রাহু অবস্থান এবং শনির রাশিতেই আবার রাহু থাকছে, তা আবার নিজের নক্ষত্রে কীরকম প্রভাব দিবে, এমন কোন দিক থেকে উন্নতি আর কোন দিক থেকে বিশ্বাস সাবধান, সমস্ত কিছু আজকের আলোচনাতে তুলে ধরবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারেই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত গোষ্ঠী দ্বারা আলোচনা নয়। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়। মীন রাশি সম্পর্কিত বহু ভিডিও আগামী দিনে দেওয়া হবে। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তো যাই হোক, মীন রাশি 7.5 চলছে। তো 7.5 রাশির উপর শনির অবস্থান, তারপর দ্বাদশ ঘরে রাহু পাপকর্তকী যোগে রয়েছে। কিন্তু দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো, এটাই হয়ে গেছে প্লাস পয়েন্ট মীন রাশির জন্য, যে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান করছে এবং নিজের মূল ত্রিকোণ রাশি কর্মের ঘরকে দেখছে। দেবগুরু বৃহস্পতির এই গোচরকালে দেবগুরু বৃহস্পতি শনি যে ঘরে উচ্চ হয় সেই ঘর তুলা রাশিকেও পঞ্চম দৃষ্টি দিয়ে দেখছে, সপ্তম দৃষ্টি দিয়ে দেখছে নিজের কর্মের ঘর, যেটা হচ্ছে ধনুরাশি, এবং নবম দৃষ্টি দিয়ে দেখছে হচ্ছে শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশি, এবং ওই রাশিতেই আবার রাহু অবস্থান করছে। অর্থাৎ রাহুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে। তো রাহু বিশেষ কৃপার পাত্র হলো। আর অপরদিকে আবার শনি রাশির উপর অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি রাশিতে, এবং শনিও তো নক্ষত্র পরিবর্তন করলো। অর্থাৎ এই পরিবর্তনটা এত সুন্দর একটা টুইস্ট তৈরি করেছে এই মীন রাশির ক্ষেত্রে, যে দেবগুরু বৃহস্পতি রাশিতে শনি অবস্থান করছে, আবার শনির সাথে কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে, আবার অপরদিকে রাহুর সাথে নবম পঞ্চম যোগ তৈরি হয়ে গেছে। অবস্থান যথেষ্ট ভালো, কিন্তু নবাংশ তো পেয়ে গেছে আবার এই রাহু, শনির নবাংশ। তো রাহু হচ্ছে কি ছায়াগ্রহ। ছায়াগ্রহের মূল স্বভাবটা কি, যে ঘরে অবস্থান করবে সেই ঘরকে প্রভাবিত করে দিবে, এবং সেই ঘরের যে অধিপতি তাকে প্রভাবিত করবে, যে যে নক্ষত্র অবস্থান করবে সেই নক্ষত্রের অধিপতিকে প্রভাবিত করবে। তারপরে যে গ্রহের সাথে অবস্থান করবে সেই গ্রহকেও প্রভাবিত করবে, এটা ছায়াগ্রহের প্রভাব। তো রাহু অবস্থান করছে শনির রাশিতে, তাহলে শনিকে প্রভাবিত করবে। নিজের নক্ষত্র অবস্থান করছে তো নিজেও প্রভাবিত হচ্ছে, শক্তিশালী হচ্ছে। তার সাথে আবার নবাংশটাও কুম্ভ রাশি পেয়ে গেল, তাহলে শনিকে কিন্তু এখানটাতে একবারে আরও বলবান করে দিল। অর্থাৎ রাশির উপর কিন্তু শনি আর রাহুর মানে ভালো প্রভাব থাকবে, আর সেই প্রভাবের যে দুষ্প্রভাব সেই প্রভাবগুলোকে কাটাবে দেবগুরু বৃহস্পতি, এবং একটা ভালো উন্নতির দিকেও নিয়ে যাবে। কিন্তু বুঝতে হবে তো, কারণ গ্রহ যে নক্ষত্র থাকে সেই নক্ষত্রের ফলকে বিশেষভাবে প্রভাবিত করবে, সেই ফলটাকে তুলে ধরবে। এর আগে শনির যে পরিবর্তন, নক্ষত্র পরিবর্তন, সেটা নিয়ে বলেছিলাম যে এই নক্ষত্র যেটা হচ্ছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের কী গুণ রয়েছে, কোন দিক থেকে কী তুলে ধরবে, সেগুলোকে বলেছি। এমন কি কাজ রয়েছে সেগুলো করতে হবে। তো সেরকম কিন্তু এবার রাহু নিজের নক্ষত্রের শতভিসা, শতভিসাকেও নিয়ে আলোচনা করেছি, যে শতভিসা শত তারার সমাবেশ, ভিসা ভিসা অর্থাৎ ভেষজ, অর্থাৎ আরোগ্য প্রদান। তো সেই জিনিস কিন্তু যেরকম অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী নক্ষত্র কি ডাক্তার মাক্তার এগুলো হবে, শল্য চিকিৎসক, চিকিৎসা বিজ্ঞান উঠে আসে, সেরকম কিন্তু শতভিসা অর্থাৎ এর যে পাওয়ারটা, এর যে হিলিং পাওয়ারটা প্রচণ্ড থাকে। শতভিসা শত তারার সমাবেশ, ভেষজ অর্থাৎ হচ্ছে যেটা হচ্ছে আরোগ্য লাভ করা, অর্থাৎ চিকিৎসা বিজ্ঞান, বিভিন্ন রকম খোঁজ, প্রকৃতি, গবেষণা, সব কিছু কিন্তু এই নক্ষত্র থেকে। এটা এমন একটি নক্ষত্র যে নক্ষত্রের যে ডাক্তারি পড়া পড়বে তো সে আবার যেরকম ডাক্তার হবে তো সেরকম আবার ওষুধ আবিষ্কার করবে। এটা এমন একটি নক্ষত্র যে গবেষণা করবে তো সে আবার বইও লিখবে, অধ্যাপক হয়ে যাবে, বড় বড় মানে অধ্যাপক, সমাজে মান সম্মান, এরা সমাজভিত্তিক কাজগুলো করে। এরা কিন্তু নিজেদের জন্য কাজ করতে চায়, মানে নিজের জন্য কাজ করবে না, যেটা কাজটা সমাজকে দিয়ে দেওয়া লাগবে এরকম কাজ করবে, যে সমাজের লোকের যেন, সমাজের যেন উপকারে লাগে। তো এই কাজটা, অর্থাৎ রাহু এখানটাতে যথেষ্ট এই সময়কালে বলবান হয়ে যাচ্ছে, এবং দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে অবস্থান করছে এবং নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে। অর্থাৎ এই সময়কালে হাজারটা দোষও সমন করবে। তো ঢাইয়া বলছে 7.5 যে একটা কালো প্রভাব, সেই প্রভাবটা কিন্তু এই সময়কালে থাকবে না, একটা উন্নতির দিকেই বুঝাচ্ছে। কিন্তু যেহেতু রাহু দ্বাদশ ঘর এবং এই দুটি গ্রহই যেহেতু পাপী গ্রহের শ্রেণীতে পড়ে, তো এর পাপ প্রভাব কিছুটাও এই সময়কালে থাকবে। তো সেই পাপ প্রভাবটাই কিন্তু বুঝতে হবে, যে কোন দিক থেকে নেগেটিভ জিনিসটা আছে সেটাকে সামলে নিতে হবে, আর যেগুলো পজিটিভ রয়েছে সেগুলোর উপর বেশি করে কাজ করতে হবে, তাহলে বিশেষ উন্নতি পাওয়া যাবে এই মীন রাশি। রাহুকে বলা হয় কি শনিবদ রাহু, শনির সমান ফল দিয়ে দেয়, পাপ গ্রহের শ্রেণীতে নাম্বার 1। গরিবকে ধনী করে দেয় আর ধনীকে করে দেয় গরিব, অর্থাৎ বড়লোককে রাস্তায় নিয়ে আসতে ফেলে না, আর গরিবকে বড়লোক করতেও ওর সময় লাগে না, এরকম অবস্থা। আকস্মিকভাবে জীবনে কিন্তু পরিবর্তন ঘটিয়ে দেয়। রাহুর এই অবস্থান একটা পরিবর্তনের সময়, যে আকস্মিকভাবে পরিবর্তন হবে মীন রাশির জীবন। আকস্মিকভাবে যেরকম উন্নতি দেখবে সেরকম আবার অনেক দিক থেকে খারাপ পজিশনে দেখবে। তো দেখবে কারা, যাদের 7.5 চলছে, অ্যাকচুয়ালি 7.5 চলছে বলতে কি, যাদের কে মধ্যম যোগ চলছে, শনির সাথে চন্দ্রমার সম্পর্ক রয়েছে, তাদের তো 7.5 মানে মার কাট এরকম অবস্থা, চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে গেছে মীন রাশি। যাদের জন্মছকে শনির সাথে একদম চন্দ্রমার অবস্থান রয়েছে, বা চন্দ্রমার নক্ষত্র অবস্থান করছে শনি জন্মকুষ্ঠিতে,
কিংবা কেমদ্রুম যোগে কেমদ্রুম যোগে পড়ে গেছে, রাশি পাপকর্তকী যোগের মধ্যে পড়ে গেছে, তাদের সাড়ে সাথে বিশেষভাবে ইফেক্ট করবে এই সময়কালে। কারণ শনি কিন্তু নিজের নক্ষত্র অবস্থান করছে উত্তরা ভাদ্রপদ, অর্থাৎ এই সময়কালে সাড়ে সাথে ইফেক্টটা থাকবে। কিন্তু গুরুর অবস্থান গোচরে ভালো অবস্থান, কিন্তু সাড়ে সাথে ইফেক্ট যুগ ঝামেলাতে পড়তে হবে, সাবধান। এ সময়কালে ভালো জ্যোতিষীয় পরামর্শ নেওয়া উচিত তাদের। তো যাই হোক, রাহুর এই যে অবস্থান, দ্বাদশ ঘরে অবস্থান, এই সময়কালে অনেক দিক থেকে উন্নতি, মানে খুবই একটা অবস্থান ভালো হতে যাচ্ছে, খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে এই সময়কালে। শিক্ষা, জ্ঞান চর্চা এগুলোর দিক থেকে যথেষ্ট, কারণ দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে চতুর্থ ঘরে, যেটা হচ্ছে কলেজের শিক্ষা বোঝাচ্ছে, এবং দেবগুরু বৃহস্পতি যে দৃষ্টিটা রাহুর উপর থাকছে, তো বিদেশ সংক্রান্ত অর্থাৎ উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রা হবে। এবং দেবগুরু বৃহস্পতি যে দৃষ্টি পঞ্চম দৃষ্টি, সেটা আবার অষ্টম ঘরে থাকছে। অষ্টম ঘরটা কি গবেষণা জাতীয় বিদ্যা, এইগুলো জিনিস হবে। যারা মহাকাশের উপর গবেষণা করছেন, কোনো রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো হবে এই সময়কালে। কারণ রাহু কিন্তু এটাই বোঝাচ্ছে, রাহুর যে অবস্থান, যে নক্ষত্রে পাওয়ারফুল অবস্থা, গবেষণা জাতীয় বিদ্যা। তবে এ সময়কালে নিজের ইন্টেনশনটা আবার ঠিক করে রাখতে হবে, কারণ শতবিশা নক্ষত্রে থাকলে এটা আবার দুই রকম রূপ উঠে যায়, দুই রকম দিক থাকবে। যে শতবিশা নক্ষত্রে জাতক জাতিকাদের চেনা খুব মুশকিল হয়, ভিতরে এক রূপ তো বাইরের এক রূপ, এইগুলো জিনিস হয়। বিদেশ সংক্রান্ত কাজগুলো খুব ভালো হবে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে। বিদেশ সংক্রান্ত কাজ খুবই ভালো হবে, বা বিদেশ থেকে মালপত্র নিয়ে এসে দেশের মাটিতে কাজ করছেন, সেই কাজগুলো ভালো হবে। শনিজাত দ্রব্যের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। যেরকম জায়গা জমির কাজগুলো ভালো হবে, জায়গা জমি, তারপর হচ্ছে খাদানের কাজ, তারপর চামড়ার ব্যবসা, তারপরে তেলের কাজগুলো, এগুলো কাজ হবে। পেট্রোলিয়াম পদার্থের কাজ, লোহার কাজ, লোহার ব্যবসা ট্যাবসা, এগুলো কাজগুলো যথেষ্ট ভালো। ইন্ডাস্ট্রিয়াল কাজগুলো যথেষ্ট ভালো হবে। আবার দেবগুরু সম্পর্কিত কাজগুলো যথেষ্ট ভালো হবে। দেবগুরু বৃহস্পতি যেমন সোনার কাজ, সোনা চাঁদি, তামা, ব্রোঞ্জ, কাঁসা, পিতল, এগুলো কাজগুলো যথেষ্ট ভালো হবে। জায়গা জমি সংক্রান্ত কাজগুলো ভালো হবে। ডেকোরেশনের কাজগুলো ভালো হবে। ইলেকট্রনিক্সের কাজগুলো, রাহু সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। অনলাইন ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলো, অনলাইনের কাজগুলো যথেষ্ট এই সময়কালে ভালো হবে। ডিজিটাল আইটি, ডিজিটাল যুগ, ডিজিটালের কাজগুলো যথেষ্ট ভালো হবে। আইটি সেক্টরে যারা রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। বিদেশি প্রজেক্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বা কর্মলাভের চেষ্টা করছেন, সেই দিক থেকে বিশেষ উন্নতি হবে। দীর্ঘমেয়াদী কাজের একটা ভালো সফলতা পাওয়া যাবে, বা দীর্ঘমেয়াদী কাজ জীবনে পেয়ে যাওয়া, বড় টেন্ডার বা জায়গা জমি সংক্রান্ত কোনো বড় টেন্ডার এই সময়কালে পেয়ে যাওয়া, এগুলো বোঝাচ্ছে। ঠিকাদারি কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। বিদেশ সংক্রান্ত কাজগুলোও যথেষ্ট ভালো হবে। নক্ষত্রটা মোট কথা ভালো পেয়ে যাচ্ছে, নক্ষত্রগুলো ভালো। যেমন উত্তরা ভাদ্রপদ নক্ষত্র হেভি নক্ষত্র, সমৃদ্ধির বর্ষণ, এটা এক কথায় বলতে গেলে সমৃদ্ধি নিয়ে আসবে জীবনে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্র এত ভালো। হিসাব মেনটেন, মীন রাশির জাতক জাতিকাদের যাদের শনি উত্তরা ভাদ্রপদে অবস্থান করছে, তাদের বেশি লক্ষ্য করা যাবে যে হিসাবটা মানে এমনভাবে করবে যে পাঞ্চুয়াল হিসাব থাকবে, পাই টু পাই হিসাব করবে, আয়ের হিসাব, ব্যয়ের হিসাব, সব রকম হিসাব থাকবে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্র কিন্তু এরকমই গুণ থাকে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্র মানে জীবনকে হিসাবের মধ্যে ফেলে দেয়, যার জন্য তো এদেরকে কুলদীপক বলা হয়েছে। কুলদীপক, এদের নামে সমাজ মানে নামে পরিচয় হবে, বংশকে এরা এগিয়ে নিয়ে যাবে, পরিচিতি যথেষ্ট সমাজে থাকে, মান সম্মান, পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু পেয়ে যায় উত্তরা ভাদ্রপদ। কারণ কি, এরা জীবনটাকে হিসাবের মধ্যে নিয়ে চলে আসে, হিসাব করে চলবে, এ টু জেড হিসাব। যে মানে 1 টাকা যদি খরচা করে, তারও হিসাব লিখে রাখবে যে অমুক সালে অমুক দিনে এই হিসাব, এই 1 টাকা খরচা করলাম, তারও হিসাব থাকবে উত্তরা ভাদ্রপদ। নক্ষত্রটা সেই জিনিস। এবার নক্ষত্র রাশির উপর অবস্থান করছে মানে কি, মীন রাশিকে সেই পথেই চলতে হবে, হিসাব করে চলতে হবে, বিশ্লেষণ করে চলতে হবে। হিসাব বহির্ভূত হলেই কিন্তু মুশকিল। কারণ কি, শনি হচ্ছে কি এই মীন রাশির ক্ষেত্রে লাভের ঘরের অধিপতি, সেরকম তো আবার ব্যয়ের ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে। হঠাৎ কোনো একটা মানে বিনিয়োগের সম্ভাবনা থাকছে, কিন্তু বিনিয়োগটা করবে কিভাবে, বিশ্লেষণ করতে, হুটহাট ডিসিশন নয়। এটা রাহু বুঝাচ্ছে। রাহু কি করবে, চঞ্চল তো। আর শনি হচ্ছে কি ধৈর্য, একটুতেই মানে অধৈর্য জিনিসটা নিয়ে আসবে, কিন্তু সেটা তো করলে চলবে না, এটাই মাইনাস দিক। এই কাজটা করা যাবে না ভুল করো, যে কোথাও কোনো ইনভেস্টের ব্যাপার রয়েছে, অতএব বিশ্লেষণ করে তোমাকে কাজ করতে হবে। যে তোমার সেই ব্যাপারটাতে কোনো জ্ঞান নাই, তুমি কারো মুখের কথাতে সেটা করতে পারবে না, তোমাকে যথেষ্ট জ্ঞান নিতে হবে। কারণ কি, দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান করছে, রাহুর উপর দৃষ্টি থাকছে, শনির সাথে যোগাযোগ, একটা কেন্দ্রের সম্পর্ক, অর্থাৎ তোমাকে জ্ঞান নিতে হবে। যেখানটাতে কোনো অভিজ্ঞ পার্সন, তার কাছ থেকে তোমাকে জ্ঞান নিয়েই কিন্তু কর্ম করতে হবে। হুটহাট ডিসিশন নেওয়া চলবে না এই সময়কালে, এটা কিন্তু তাহলে তোমার মাইনাস দিক হয়ে যাবে। হঠাৎ বিনিয়োগ, তারপরে কি মাইনাস দিক, সেটা হচ্ছে কি দ্বাদশ ঘর অবস্থান করছে, আর কেতু থাকছে ষষ্ঠ ঘরে। ঋণ নেওয়া যাবে না এই সময়কালে, ঋণ নিয়ে কোনো কাজ করা যাবে না, বা কারোর দায়িত্ব নেওয়া যাবে না, তাতে কিন্তু অসুবিধাতে পড়তে হবে। ঋণ থেকে দূরে মীন রাশিকে এই সময়কালে। ঋণ নিল কি ফেসে গেল, ঋণ নেওয়া মানে ফেসে যাওয়া, এই জিনিসটা হয়ে যাবে। তো এদিক থেকে বিশেষভাবে সাবধান। ঝুঁকিপূর্ণ কাজ করা যাবে না, যে কাজগুলোতে ঝুঁকি রয়েছে, যে কাজগুলোতে মানে ঝুঁকিপূর্ণ কাজ, যে রাহু মানে ফাটকা লোভ দিয়ে দেবে, দ্বাদশ ঘরে লোভ জিনিস ব্যয় করাবে, লাভ জিনিসটাকে ব্যয় করাবে। শনির মূল ত্রিকোণ রাশি, লাভ হবে জীবনতে, সেই লাভটাকে তো ব্যয়ের দিকে নিয়ে যাবে, তো লোভ ধরাবে যে, কিন্তু
যে ওখানেতে ইনভেস্ট করো। হ্যাঁ, ইনভেস্টটা কোথায় করবে? কোনো দীর্ঘকালীন কাজে ইনভেস্ট করতে হবে। যে শেয়ার মার্কেটে আমি ইনভেস্ট করলাম তো দীর্ঘকালীন ইনভেস্ট করলাম, ওই ফটকা কাজের জন্য সকাল বিকাল এগুলো করলে কিন্তু অসুবিধা হবে, এগুলো কাজে কিন্তু ঝুঁকি থাকবে এই কাজগুলো, এই দিক থেকে সাবধান। এবং এই নক্ষত্রে চলে আসছে যে কোনো গোপন সম্পর্ক কিংবা যে কোনো অবৈধ কাজ যেটা জীবনে আইনের বিরুদ্ধে, সেই রকম কাজ কিন্তু করা যাবে না। বেআইনি পদ্ধতিতে কাজ করা যাবে না, শর্টকাট পদ্ধতিতে এগুলো ইন্টেনশন তৈরি করাবে কিন্তু রাহু এর সময়কালে। কারণ পাপ কর্তৃক যোগের মধ্যে রাশিটা রয়েছে, থাকবে ইন্টেনশন নিয়ে আসবে। এটা তো পাপি, কয়লাকে যেরকম যতই ধোয়া যাক সাবান দিয়ে, যতই ধোয়া যাক বা শ্যাম্পু দিয়ে, যতই ওই কয়লাই থাকবে। আবার সেই কয়লাকে পুরালে কিন্তু আগুন হয়, সেই আগুন দিয়ে কিন্তু আবার বহু কাজ হতো। সেরকম কিন্তু পাপ প্রভাব দিবে যত ভালো পজিশনে থাকুক। দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে এটাও ঠিক, কিন্তু এই ইন্টেনশনগুলো তৈরি করা হবে। 90 ভাগ ভালো ফল দিবে, 10 ভাগ খারাপ ফল দিবে। ওই খারাপের মধ্যে কিন্তু ত্রাহিমাম করে দিবে যদি ভুল ডিসিশন নাই, বেআইনি পথে যায়, এগুলো চলে আসবে। আর হচ্ছে গোপন সম্পর্ক, এই দিক থেকে কিন্তু দূরে থাকতে হবে, যে গোপন সম্পর্কের দিকে কিন্তু যাওয়া যাবে না। গোপন সম্পর্ক, শনি রাহু মানে একসাথে থাকলে কি যে মানে সিদ্ধান্তটা সঠিক নিতে হবে। এই সময়কালে একাধিক কিন্তু মনের মধ্যে ভ্রম জিনিসটা তৈরি করাবে, এদিক থেকে বিশেষ সাবধান। গোপন সম্পর্ক, তারপর বেআইনি পথ, এগুলো দিক থেকে বিশেষভাবে সাবধান। তবে দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান, অনেক কিন্তু কাজ প্রাপ্তি ঘটবে, কিন্তু ঠান্ডা মাথায় করতে হবে। বিদেশ সংক্রান্ত কাজগুলো ভালো হবে, যে কাজগুলো তুলে ধরলাম বাণিজ্য সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে। গোপন কাজে উন্নতি হবে কোন দিকে? যারা প্রশাসনিক লেভেলে রয়েছেন তাদের কাজগুলোতে বিশেষ উন্নতির যোগ রয়েছে। যে সিবিআই, সিআইডি, প্রশাসন, এই কাজগুলোতে আবার বিশেষভাবে উন্নতির যোগ রয়েছে এই সময়কালে। রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে বিশেষ উন্নতির যোগ রয়েছে। অ্যাডভাইসার হিসাবে যারা কাজ করছেন, যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট, অ্যাডভাইসার, উচ্চ আধিকারিক পোস্টে রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। উপদেষ্টা পদে রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো এই সময়কালে। মান সম্মান সব কিছু পাওয়া যাবে এই সময়কালে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতা পুরাণ মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। এবং তার সাথে বলবো, 7.5 চলছে, অতএব নিজের ছায়া দান করবেন, পিপল গাছে নিচে মাটির প্রদীপ জ্বালাবেন, মঙ্গলবার করে বজরংবলী দর্শন করবেন, বজরংবলীকে সিঁদুর দান করবেন, জটালা নারকেল দান করবেন। পিতামাতার কিন্তু অবশ্যই আশীর্বাদ দেবেন। বয়োজ্যেষ্ঠ লোককে কিন্তু কোনো সময় এই সময়কালে অপমান করা যাবে না। শনি কিন্তু এটাও বুঝাচ্ছে। শনি যে রাশির উপর অবস্থান করছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, উত্তরা ভাদ্রপদ নক্ষত্রই হচ্ছে কিন্তু একটা বয়স, যাদের অভিজ্ঞতা বেশি, যারা জীবনকে বেশি থেকে ফেলেছে, সেই সমস্ত বয়স্ক লোকদের কোনো রকমভাবে অপমান করা যাবে না। এটা হচ্ছে মীন রাশির ক্ষেত্রে বললাম। তা বাদে সব দিক যথেষ্ট ভালো দেখাচ্ছে। সময় পরিবর্তন হবে, কিন্তু মাথা ঠান্ডা করে চলতে হবে। হিসাব পাই টু পাই, শনি এটাই বুঝাচ্ছে। আপনারা সবাই ভালো থাকেন। যদি আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই নিজের ভেবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের এই অ্যাস্ট্রো এসএম চ্যানেলটি। আপনাদের প্রেম ভালোবাসার দৌলতেই এত দূর আসতে পেরেছি, না তো আমার মতন হাজারটা জ্যোতিষী ইউটিউবের পাতায় রয়েছে। আপনাদের প্রেম ভালোবাসায় এত দূর নিয়ে এসেছে, অতএব আপনারা কিন্তু সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়। নমস্কার, ধন্যবাদ।